ত্রিকোণমিতি শব্দটি একটি গ্রিক শব্দ। এই ত্রিকোণমিতি তিনটি ভাগে ভাঙা যায়: ট্রাই, গণ এবং মিট্রন। ট্রাই অর্থ হচ্ছে তিন, গণ অর্থ হচ্ছে ধার বা কোণ, আর মিট্রন অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ তিনটা ধার এর পরিমাপ অথবা তিনটা কোণ এর পরিমাপকেই ত্রিকোণমিতি বলা হয়। আমাদের অনেক অঙ্ক থাকবে যেখানে ত্রিকোণমিতির কোনো অস্তিত্বই নাই, কিন্তু ক্যালকুলেশনের মাঝে কোনো না কোনো একভাবে ত্রিকোণমিতি চলে আসবে। তাই ত্রিকোণমিতি সম্পর্কে সঠিক এবং বিস্তর জ্ঞান রাখতে হবে। ত্রিকোণমিতিক যে অনুপাতিক রাশি রয়েছে সেই রাশিগুলোর সম্পর্কে আমরা আগে পরিচিত হই। ত্রিকোণমিতিতে 6টি অনুপাতিক রাশি রয়েছে: সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকএন্ট, কোসেকএন্ট। এই মোট 6টি রাশি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতিক রাশি: সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকএন্ট, কোসেকেন্ট। 6টি অনুপাতিক রাশি সম্পূর্ণ নাম না বলে আমরা সংক্ষিপ্তভাবে উচ্চারণ করব। এ সাইন, ই সাইনকে আমরা এ সাইন সাইন লিখব। কোসাইনকে আমরা সংক্ষিপ্তভাবে কচ এবং উচ্চারণও করব কচ। ট্যানজেন্টকে সংক্ষিপ্তভাবে আমরা লিখব ট্যান, উচ্চারণ করব ট্যান। কোট্যানজেন্টকে আমরা সংক্ষিপ্তভাবে লিখব কট, উচ্চারণ করব কট। আর সেক এনকে সংক্ষিপ্তভাবে লিখব সেক, উচ্চারণ করব সেক। আর কোসেক এনকে সংক্ষিপ্তভাবে লিখব COSEC, কোসেক, উচ্চারণ হবে কোসেক। এই মোট 6টি ত্রিকোণমিতিক অনুপাতিক রাশি, যেগুলো শর্ট ফর্ম এইগুলো হবে। সামগ্রিকভাবে এই যে 6টি অনুপাতিক রাশি, এগুলো অর্থহীন, এটার কোনো অর্থ নাই। এটা অর্থপূর্ণ তখন হবে যখন কোনো কোণের মান এই 6টা অনুপাতিক রাশির সামনে এসে বসবে। যেমন সাইন থিটা, বা কোন একটা কোণের মান যাই ধরি 30 ডিগ্রি, যখন সাইন 30 ডিগ্রি অর্থাৎ সাইনের পাশে যখনই কোনো কোণ এসে বসবে তখনই এই রাশিগুলো অর্থপূর্ণ হবে। যদি কোনো কোণ না থাকে তাহলে এগুলো অর্থহীন, এটার কোনো অর্থ নাই, এটা কোনো গাণিতিক রাশিও না, জাস্ট একটি ইংরেজি বর্ণ। এটা অর্থপূর্ণ তখনই হবে যখন সাইন, কস, ট্যান অর্থাৎ 6টি অনুপাতিক রাশির পাশে কোণের মান এসে বসবে। এখন কোণের মানটা নির্দিষ্ট মান এসে বসতে পারে, বা অনির্দিষ্ট মান যেটা আমাদের জানা নাই সেগুলো মান এসে বসতে পারে, যেমন থিটা, আলফা, গামা, বিটা। এইরকম কোণগুলোকে বিভিন্ন বর্ণ দিয়েও প্রকাশ করা হয়। এই বর্ণগুলো এসেও সাইনের পাশে বসতে পারে। যখনই কোণ প্রকাশক প্রতীক বা বর্ণে এসে বসবে তখনই ত্রিকোণমিতিক অনুপাতিক যে রাশিগুলো আছে এগুলো অর্থপূর্ণ হবে। এই যে ত্রিকোণমিতিক 6টি অনুপাতিক রাশি, এদের মাঝে আলাদা আলাদা সম্পর্ক রয়েছে। যেমন বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক, সাইন থিটার বিপরীত কোসেক, তাই আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা। আর যদি কোসেক থিটা থাকে তাহলে আমরা বলতে পারি 1 বাই সাইন থিটা। সেক থিটা থাকলে আমরা বলতে পারি 1 বাই কস থিটা। কস থিটা থাকলে আমরা বলতে পারি 1 বাই সেক থিটা। ট্যান থিটা থাকলে আমরা বলতে পারি 1 বাই কট থিটা। কট থিটা থাকলে আমরা বলতে পারি 1 বাই ট্যান থিটা। তাহলে এই যে
অনুপাতিক রাশির মাঝে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে বিপরীত সম্পর্ক। সাইন থিটা ইকুয়াল 1/cos থিটা, cosec থিটা ইকুয়াল 1/sin থিটা, sec থিটা ইকুয়াল 1/cos থিটা, cos থিটা ইকুয়াল 1/sec থিটা, tan থিটা ইকুয়াল 1/cot থিটা, cot থিটা ইকুয়াল 1/tan থিটা। এই সম্পর্কগুলো সবই বিপরীত সম্পর্ক। এবার আমরা জানবো অনুপাত সম্পর্ক। অনুপাত সম্পর্ক tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। এবার জানবো বর্গের সম্পর্ক। বর্গের সম্পর্ক sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা ইকুয়াল 1, sec স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার থিটা, cosec স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে জানলাম যে ত্রিকোণমিতি একটি গ্রিক শব্দ। এই ত্রিকোণমিতি শব্দকে ভাঙলে তিনটা শব্দ পাওয়া যাবে। একটা ত্রিগোণমিত্রণ, ত্রিগোণমিত্রণ। ত্রি অর্থ তিন, গোণ অর্থ হচ্ছে ধার বা কোণ, আর মিত্রণ অর্থ পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপই হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিভুজের তিনটা কোণ রয়েছে, এই ত্রিভুজের তিনটা কোণের পরিমাপেই মূলত ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। ত্রিকোণমিতিক অনুপাতিক রাশি, 6টি অনুপাতিক রাশি রয়েছে: সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ট, যেগুলোর শর্ট ফর্ম বা পুরো নাম না লিখে শর্টকাটে লেখা হয় সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সামগ্রিকভাবে এই অনুপাতিক রাশিগুলো অর্থহীন, এগুলোর কোনো অর্থ নাই। এগুলো অর্থপূর্ণ তখন হবে যখন কোনো কোণের ভ্যালু এই রাশির পাশে এসে বসবে, তখন এটা অর্থপূর্ণ হবে। যেমন সাইন থিটা, এটা অর্থপূর্ণ, কিন্তু শুধু সাইন শুধু ট্যান এটার কোনো অর্থ নাই বা এটা কোনো গাণিতিক ভ্যালুও নাই। আচ্ছা, এখন সাইন আর থিটা এটা গুণন অবস্থায় না। সাইন আর থিটা মনে হইতে পারে যে সাইন গুণন থিটা, আসলে এটা ধারণাটা রাইট না, এই ধারণাটা রং। সাইন আর থিটা মিলেই, দুইজন মিলেই একটা পরিপূর্ণ রাশি বা অর্থপূর্ণ একটা রাশি গঠন করে। এখন আমরা এই যে 6টা ত্রিকোণমিতিক রাশি, এদের মাঝে একটা আলাদা আলাদা সম্পর্ক রয়েছে: বিপরীত সম্পর্ক, অনুপাত সম্পর্ক এবং বর্গের সম্পর্ক। বিপরীত সম্পর্কটা সাইনের সাথে কোসেক, যেটা আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল 1/cosec থিটা, কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা, সেক থিটা ইকুয়াল 1/cos থিটা, cos থিটা ইকুয়াল 1/sec থিটা, tan থিটা ইকুয়াল 1/cot থিটা, cot থিটা ইকুয়াল 1/tan থিটা। অনুপাত সম্পর্ক এরকম: tan থিটা ইকুয়াল sin বাই cos, sin থিটা বাই cos থিটা, cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। বর্গের সম্পর্ক sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। এখন এই যে 6টা ত্রিকোণমিতিক রাশি, এগুলো আবার ত্রিভুজের বাহুর সাথেও সম্পর্কিত। বাহুর অনুপাতের সাথে সম্পর্ক আমরা এবার জানার চেষ্টা করি। এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই চিহ্নটা যখনই দেওয়া যাবে তখনই বুঝে নিতে হবে এই কোণের মানটি 90 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি। যদি আমি আঁকলাম এভাবে, কিন্তু কোণকে আমি প্রকাশ করলাম এইভাবে, তাহলে আসলে এক্স্যাক্টভাবে বোঝা যাবে না যে এই কোণটা আসলে কত ডিগ্রি। যখনই আমি এই চিহ্ন দিয়ে দেবো তখনই বুঝতে হবে এই কোণটা 90 ডিগ্রি। এই চিহ্ন যেখানে থাকবে বুঝে নিতে হবে এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি সোজাসুজি ত্রিভুজে যে বাহুটা থাকবে, 90 ডিগ্রি সোজাসুজি যে বাহুটা থাকবে, এই বাহুর নাম হবে অতিভুজ। তাহলে 90 ডিগ্রি সোজাসুজি যে বাহু থাকবে সে বাহুর নাম কি হবে? অতিভুজ। এখন এই বাহুটার নাম হয়ে গেল অতিভুজ। এখন এইখানে যদি একটা কোণ উৎপন্ন করে, যেখানে কোণ উৎপন্ন করবে অতিভুজের সাথে এই যে বাহু রয়েছে, এই বাহুটার নাম হবে ভূমি, আর বাকি যে একটা বাহু থাকে এটার নাম হবে লম্ব। যদি কোণ অতিভুজের সাথে এইখানে উৎপন্ন করতো তখন এটার নামই হবে ভূমি, আর এটা হবে লম্ব। এই একটা ত্রিভুজ আমি এই চিহ্ন দ্বারা প্রকাশ করলাম। এই চিহ্ন দ্বারা প্রকাশ করা মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এই সোজাসুজি যে বাহু এটা হবে অতিভুজ। তাহলে 90 ডিগ্রি সোজাসুজি যে বাহু থাকবে সেটা হবে অতিভুজ। এখন কোনটা লম্ব কোনটা ভূমি বলবো, এটা অনির্দিষ্ট। লম্ব কোনটা ভূমি কোনটা অনির্দিষ্ট। যখন আমি কোণ দিয়ে দেব তাহলে অতিভুজের সাথে যে বাহুর কোণের সম্পর্ক সেটা হবে ভূমি, আর বাকি একটা বাহু হবে লম্ব। আচ্ছা, তাহলে এইবার আমরা লিখতে পারি
সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। ছন্দ আকারে মুখস্থ রাখবো আমরা। সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক। সাগরতে সাইন, লবণতে ভাববো হচ্ছে লম্ব, অনেকতে ভাববো অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাইনের বিপরীত কোসেক। তাহলে কোসেক থিটা আমরা বলতে পারি অতিভুজ ডিভাইডেড লম্ব। কস থিটা ইকুয়াল ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে কসের ক্ষেত্রে ছন্দটা কবরে ভূত অনেক। কবরতে ভাববো কচ, ভূততে ভূমি, অনেকতে অতিভুজ। কসের বিপরীত সেক। তাহলে সেক থিটা ইকুয়াল অতিভুজ ডিভাইডেড ভূমি। ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। ছন্দ টেরা লম্বা ভূত। টেরাতে ট্যান, লম্বাতে লম্ব, ভূততে ভূমি। ট্যানের বিপরীত কট। কট থিটা মানে ভূমি বাই লম্ব। তাহলে আমরা এই ছন্দ ব্যবহার করে খুব সহজেই ত্রিভুজের বাহুর সাথে ত্রিকোণমিতিক রাশির অনুপাতের সম্পর্ক এখান থেকে খুব সহজে আমরা মনে রাখতে পারবো। এখন আমরা 9.1 অঙ্কগুলো করার চেষ্টা করব। নয় দশমিক একের 6 নং অঙ্ক থেকে আমরা শুরু করব। 6 নং অঙ্কে বলছে যে প্রমাণ করতে। তাহলে প্রমাণ করার জন্য 6 নং অঙ্কের ক 1 বাই সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে আমরা লেফট সাইড ধরে করব। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লেফট সাইড ধরে করব। লেফট সাইড সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ। আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেক স্কোয়ার এ এই রাশিটাকে আমরা এইভাবেও লিখতে পারি। স্কোয়ার যদি মাথার উপর থাকে এবং ব্যাকেট যদি উঠায় দেয় তাহলে স্কোয়ার পুনরায় এইখানে বসবে। কখনোই আমরা এই ভুল কাজটা করব না। সেক স্কোয়ার ব্যাকেটটা উঠাই দিলাম, এর মাথাটা আসলো, তাহলে এই ভুল কাজটা করা যাবে না। কারণ সেক স্কোয়ারে আর কোণের পর স্কোয়ার দুইটা এক জিনিস না, দুইটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। সেকের পর স্কোয়ার মানে পুরা রাশির পর স্কোয়ার, আর কোণের পর স্কোয়ার মানে শুধুমাত্র কোণের পর স্কোয়ার। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা 1 বাই সেক স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, সেক এ প্লাস 1 ডিভাইডেড কোসেক এ স্কোয়ার। 1 বাই সেক মানে কস, 1 বাই সেক মানে কস এ স্কোয়ার প্লাস 1 বাই কোসেক মানে কি লেখা যায়, সাইনে লেখা যায়। তাহলে এই ব্র্যাকেটটা যখন উঠাই দেই তাহলে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। আমরা পূর্বে জানছি বর্গের সম্পর্ক থেকে আমরা জানছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। অর্থাৎ সাইন স্কোয়ার থিটা বলতে এখানেও যে কোণ হতে হবে এখানেও সেই কোণ। যদি স্কোয়ার সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার থিটা থিটা যদি মিল থাকে তাহলে সেটুকু মানে 1 লেখা যায়। তাহলে এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা 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 মিল আছে, তার মানে এটা মানে লেখা যায় 1।
সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, আর কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার একই কথা। তাহলে এটাই ছিল আমাদের রাইট সাইড প্রমাণিত। একইভাবে আমরা খ নং অঙ্কটিও করার চেষ্টা করব। 1 ডিভাইডেড cos স্কোয়ার a মাইনাস 1 ডিভাইডেড cot স্কোয়ার a ইকুয়াল 1, লেফট সাইড। cos স্কোয়ার a মাইনাস 1 বাই cot স্কোয়ার a, 1 বাই cos a স্কোয়ার মাইনাস স্কোয়ার। 1 বাই cos মানে লেখা যায় sec a, 1 বাই cot মানে লেখা যায় tan a। কারণ আমরা বিপরীত সম্পর্ক থেকে আমরা জানছিলাম sec থিটা মানে 1 বাই cos থিটা। তাহলে 1 বাই cos থিটা মানে sec থিটা লেখা যায়। আবার tan থিটা মানে 1 বাই cot থিটা। বিপরীত সম্পর্ক থেকে আমরা জানছিলাম, এই যে বিপরীত সম্পর্ক এখান থেকে আমরা জানছিলাম cos থিটা মানে sec থিটা, আর sec থিটা মানে 1 বাই cos থিটা, tan থিটা মানে 1 বাই cot থিটা, cot থিটা মানে 1 বাই tan থিটা। তাহলে এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করছি। এবার দেখো sec স্কোয়ার ব্র্যাকেট যদি উঠা দিই স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার মানে কত হবে? আমরা জানি sec স্কোয়ার a ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার a। বর্গের সম্পর্ক থেকে আমরা জানছিলাম sec স্কোয়ার a ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার a। এখন যদি tan এই পার থেকে এই পারে আনি, তাহলে ওই পারে থাকে শুধুই 1। তার মানে লেখা যায় sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এটুকু মানে লেখা যাবে 1। এটাই ছিল রাইট সাইড প্রমাণিত। সেম প্রক্রিয়াতে গ নম্বর করার চেষ্টা করবো আমরা। সাইন স্কোয়ার a মাইনাস 1 বাই tan স্কোয়ার a ইকুয়াল 1। 1 বাই সাইন আছে, এটাকে আমরা ঠিক আগের নিয়মেই ভাঙার চেষ্টা করব। 1 বাই সাইন স্কোয়ার tan a এইভাবে লেখা যায়। আচ্ছা, 1 বাই সাইন মানে কোসেক a, 1 বাই tan মানে cot a। তাহলে ব্র্যাকেট যদি উঠাই দেই মাইনাস। এখন আমরা বর্গের সম্পর্ক থেকে জানছিলাম কোসেক স্কোয়ার a ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার a। তাহলে cotকে যদি এই পারে আনি, প্লাস আছে পারে আসলে মাইনাস হয়ে যাবে, ওই পারে থাকে শুধুই 1। তাহলে লেখা যায় কোসেক স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এটাই ছিল রাইট সাইড প্রমাণিত। এইবার আমরা 7 নম্বর অঙ্ক করব। সাইন a ডিভাইডেড কোসেক a প্লাস cos a ডিভাইডেড sec a ইকুয়াল 1 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লেফট সাইড ধরি, সাইন a ডিভাইডেড কোসেক a প্লাস cos a sec a। এখন ভগ্নাংশকে আমি এইভাবে লিখব, সাইন ইন্টু 1 বাই কোসেক a। কোন একটি ভগ্নাংশ 2 বাই 3 রয়েছে, তাহলে আমি এইটাকে 2 ইন্টু 1 বাই 3 করতে পারি, এবং করলে আগের অবস্থায় ফেরত আসে। কী হবে? এই সংখ্যার নিচে আমি মনে মনে 1 ধরতে পারি। মনে মনে যদি 1 ধরি তাহলে 2 বাই 1 ভগ্নাংশ 2 বাই 1 বাই 3 দুইটা ভগ্নাংশ গুণন করলে গুণন অবস্থায় এখন লব লব এবং হর হর গুণ করলে
আবার আগের অবস্থায় 2 × 2 3 × 3 আগের অবস্থায় ফেরত আসা যায়। সেই প্রক্রিয়া অনুসরণ করে আমি সাইনকে এইখানে লিখলাম এবং 1/cosec লিখলাম। তাহলে এই ভগ্নাংশটিও সেম প্রক্রিয়ায় কাজ করি। সেকে আমি এমনভাবে কাজ করলাম যেন আগের অবস্থায় ফেরত যাইতে পারি। সাইন যেমনি আছে অমনি রাখলাম, 1/cosec মানে লেখা যায় সাইন, বিপরীত সম্পর্ক সূত্র থেকে। কস আছে কস অমনি রাখলাম, 1/sec মানে কি লেখা যাবে কচ। সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ, কস কস গুণ করলে কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, যেটাই আমাদের প্রমাণ করতে বলছিল রাইট সাইড প্রমাণিত। সাতের sec a minus sec a divided cos a minus tan a divided cot a equal 1, এটা প্রমাণ করতে বলছে লেফট সাইড। সেম প্রক্রিয়া অনুসরণ করে আমি আবার এটা আগের মতন করে করলাম, টেনকে পাশে রেখে 1/cot এ লিখলাম sec a ইন্টু 1/cot মানে কি 1/cot মানে sec a, বিপরীত সম্পর্ক অনুসারে tan a 1/cot, বিপরীত সম্পর্ক অনুসারে 1/cot মানে লেখা যায় tan a। sec sec গুণ করলে sec স্কোয়ার a মাইনাস tan tan গুণ করলে tan স্কোয়ার a। এখন আমরা বর্গের সম্পর্কে আমরা জানছিলাম sec স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে sec থিটা যে পাশে ও পাশে রাখলাম, tan প্লাস ওই পারে আছে, ওই পার থেকে এই পারে যদি আনি তাহলে মাইনাস হয়ে যায়, ইকুয়াল 1। sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার মানে কি লেখা যায় 1, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার মানে 1, এটাই হচ্ছে রাইট সাইড প্রমাণিত। সাতের গ নম্বর অঙ্কে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল 1, এটা প্রমাণ করতে বলছে। লেফট সাইড ধরলাম 1/1 প্লাস সাইন এ 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক এ। এখন এই অঙ্কটি আমরা বর্গের সূত্র ব্যবহার করতে পারছি না, আবার সরাসরি অনুপাত সম্পর্কের সূত্র বা বিপরীত সম্পর্কেও বসাতে পারছি না। তাহলে আমাদের কাজ করতে হবে, যদি সরাসরি সূত্র ব্যবহার করতে না পারি অঙ্কের ভিতরে, দেখতে হবে সবগুলো রাশিগুলোকে একই জাতীয় রাশিতে আনা যাচ্ছে কিনা। যেমন সাইনকে ভাঙলে আমি বিপরীত সম্পর্ক অ্যাপ্লাই করলে কসেক আনা যাবে, তাহলে একই জাতীয় রাশিতে আনা যাচ্ছে। এখন সাইনকে আমি ভাঙবো, ভেঙে বিপরীত সম্পর্কে ভাঙবো। 1 প্লাস সাইন স্কোয়ার আছে, সাইনকে যদি বিপরীত সম্পর্কে ভাঙি তাহলে 1/কোসেক স্কোয়ারে লেখা যায়, প্লাস 1 প্লাস কোসেক স্কোয়ার এ লিখলাম। এখন এইখানে উপরে 1/1 লিখলাম, এইখানে নিচে মনে মনে 1 ভাবলাম, তাহলে এটা একটা ভগ্নাংশ হয়ে গেল। এই ভগ্নাংশ লব 1 হর 1 প্লাস এই একটা ভগ্নাংশ লব 1 হর কোসেক স্কোয়ার। তাহলে দুইটা ভগ্নাংশ যখন যোগ অবস্থায় থাকে তখন লসাগু করতে হয়, এবং লসাগু হবে ভগ্নাংশ হরগুলো নিয়ে। ভগ্নাংশ হর 1 এখানে, এখানে হর কোসেক, তাহলে দুইটা ভগ্নাংশ 1 এবং কোসেক স্কোয়ার লসাগু করলে কোসেক স্কোয়ারই লসাগু আসবে। তারপরে নিয়ম হচ্ছে এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। তাহলে হর দ্বারা লসাগুকে ভাগ করে আমি লসাগু কোসেক স্কোয়ার, তাহলে হর 1 ভাগ করলে কি আসবে কোসেক স্কোয়ারই আসে। তাহলে এই যে ভাগফল যা আসলো, এই ভাগফলটা এই ভগ্নাংশ লবের সাথে গুণ করতে হয়। 1-এর সাথে গুণ করলে কত হবে কোসেক স্কোয়ারই হবে। তারপর প্লাস আছে, প্লাস দিলাম। তারপর হচ্ছে এই ভগ্নাংশ হর দ্বারা আবার লসাগুকে ভাগ করতে হবে, ভাগ করলে যা ফলাফল আসবে এই লবের সাথে গুণ করতে হবে। তাহলে লসাগু হচ্ছে কোসেক স্কোয়ারে ভাগ এই ভগ্নাংশে হর, কোসেক স্কোয়ারে ভাগ করলে 1 আসে, সেই 1 এই ভগ্নাংশ লবের সাথে গুণ করলে 1 হবে। তারপরে যা আছে অমনি রাখলাম। এখন এই যে মেইন ভগ্নাংশ ভাগ আছে, এই ভাগটাকে আমি গুণন বানাবো। যখন মেইন ভাগকে আমি গুণন বানাবো, নিচে যে ভগ্নাংশ থাকবে সেটা উল্টায় যায়, অর্থাৎ লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। তাহলে কোসেক চলে আসলো উপরে, লব হয়ে গেল, আর কোসেক স্কোয়ারে +1 আসলো নিচে।
পরে যা আছে তাই। এখন 1 থাকাও যে না থাকাও তা, এখন এই ভগ্নাংশে দুটো ভগ্নাংশ আসবে, বা 1 যদি গুণ করে দেয় একই জিনিসই হয়। পুনরায় দুইটা ভগ্নাংশ যোগ অবস্থায় চলে আসলো। দুইটা ভগ্নাংশ যদি যোগ অবস্থায় চলে আসে তাহলে তাদের মাঝে আবার লসগু হবে +1। আচ্ছা, লসগু করলাম, দুটো ভগ্নাংশ হর আর সেম, লসগু করলাম, লসগু cosec স্কয়ার +1 আসলো। এখন এই হর দ্বারা লসগুকে যদি ভাগ করি তাহলে হর হর সেম, ভাগ করলে 1 আসবে, সেই 1 লবের সাথে গুণ করতে হবে, প্লাস এই 1 প্লাস cosec স্কয়ার দ্বারা আবার যদি হরকে ভাগ লসগুকে ভাগ করি, এই হর দ্বারা লসগুকে ভাগ করলে 1 আসবে, সেই 1 লবের সাথে গুণ করলে 1। তাহলে উপরেও যা নিচেও তা, তাহলে কাটাকাটি করে ইকুয়াল 1, রাইট সাইড প্রমাণিত।